বার্সেলোনা খুবই রিল্যাক্স মুডে আছে এই সময়ে। কিছু সময় আগে একটা রিপোর্ট পড়ে আসছি এবং কিছু ছবি দেখে আসছি ট্রেনিংয়ের। ইতিমধ্যেই ট্রেনিং শুরু করে দিছে রিকভার করার জন্য। গত ম্যাচটার কারণে প্লেয়ার্সগুলা উপর দিয়ে অনেক বেশি পরিমাণ প্রেশার গেছে, সেটা মানে দেখাই গেছে। তাছাড়া শুধু যে প্লেয়ার সেটা বলার কোনো সুযোগ নাই, এখানে কোচিং স্টাফরাও অনেক বেশি পরিমাণ প্রেশারাইজড হয়েছিল, সেটা বলতেই হয়। তো গত ম্যাচের যে জার্নিটা আছে সেটা কাটিয়ে উঠতে ইতিমধ্যেই রিফ্রেশিং অবস্থায় বার্সা চলে গেছে এবং সামনের ম্যাচটাতে অনেক বেশি পরিমাণ ফ্রেশ অবস্থায় পাওয়া যাবে। আর বার্সা কোনো ধরনের প্রেশার ছাড়া, কোনো ধরনের টেনশন ছাড়া মাঠের মধ্যে সামনের ম্যাচটার জন্য নামতে পারবে। এটা হইতেছে অনেক বড় একটা অ্যাডভান্টেজ। তার কারণ হচ্ছে বার্সা ইতিমধ্যে লা লিগাতে দুইটা ম্যাচ খেলছে, দুইটা থেকেই 3-3 করে 6 পয়েন্ট নিয়ে নিছে। তো সামনের ম্যাচটার জন্য অবশ্যই তো বলাই যায় যে যতটুকু পয়েন্ট পাওয়া দরকার ছিল ততটুকু পয়েন্ট পেয়ে এই সামনের ম্যাচটার জন্য মাঠে নামবে। গত ম্যাচটাতে আমরা অনেক কিছুই দেখছি, যেখানে আসলে আমরা ক্রিস্টানসেনকে দেখছি যে সে সাবস্টিটিউট হিসাবে মাঠে আসছিল, রোনাল্ড আরাউখোকে তুলে নেওয়া হয়। সাবস্টিটিউটটা আসলে গত ম্যাচটার হিসাব অনুযায়ী যথেষ্ট পরিমাণ ইম্প্যাক্টফুল ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। কাসাদোকে কিন্তু সাব করানো হয়, তাকে বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়, অবশ্য এটা প্রয়োজনীয় ছিল। তো এই দুইটা প্লেয়ারকে সরিয়ে নেওয়া এটা কিন্তু ছোটো কোনো ডিসিশন ছিল বলে আমি মনে করতেছি না, অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল। এবং সেটা যে আসলে সিদ্ধান্তটার কারণে যে নেতিবাচক কোনো ফল আসছে সেটা বলার কোনো সুযোগ নাই, কারণ যেই দুইটাকে উঠিয়ে নিয়ে যেই দুইটাকে পাঠানো হয়েছে তারা কিন্তু এসে ওই ওই সময়ে যেই পরিকল্পনা চেঞ্জ মানে প্ল্যানিং যেভাবে চেঞ্জ করা হয়েছে, যে ডাইভার্সিটিতে আসছিল এবং ওইখানে যেই উদ্দেশ্যটা ছিল, যেই পারপাসটা কোচিং স্টাফরা নিয়েছিল, ওই পারপাসটা এই দুইজনের মধ্য দিয়ে কিংবা তারা আসার কারণে যেই ধরনের অ্যাটেনশন বার্সা দিতে চাইছিল ওইটার মধ্য দিয়ে ভালোভাবে ওই প্ল্যানিংয়ের এক্সিকিউশন ঘটছে বলে আমি মনে করতেছি। তো ক্রিস্টানসেন আসাটা কোনোভাবে খারাপ হয়নি, বরঞ্চ ওই সময়ে গত ম্যাচটাতে রোনাল্ডো আরাউখো চলে যাওয়াটাই বার্সার জন্য ছিল আশীর্বাদ। তবে রোনাল্ডো আরাউখো যে খুবই খারাপ অবস্থায় আছে সেটা বলার কোনো সুযোগ নাই। এই জায়গাতে হয়তো অনেক ধরনের সমালোচনা থাকার সম্ভাবনা বেশি বলে আমি দেখতেছি। আর মার্ক কাসাদোকে গত ম্যাচটাতে সাব করিয়ে ওইখানে আমরা দেখছিলাম যে দানি অলমো আসছিল, তারপর গবিও আসছিল। এই দুইজন আসার পরে পেদ্রির সাথে তাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা মানে অনেক বেশি পরিমাণ বাড়ছে, লামিনী আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ছিল। তো এই সময়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা কোনোভাবে খারাপ ছিল না, বরং ওকে মানে মানে মার্কাস থেকে তুলে নেওয়ার কারণে খেলার আরও স্পিড বেড়ে যায়। মানে যখনই যে ধরনের সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল মিডের মধ্যে, তখনই সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারছিল বার্সা এবং ওইটার কারণে এই ফলাফল বার্সার দিকে বের হয়ে আসে। তো দুইটা গোল হজম করে তিনটা গোল দিয়ে কামব্যাক করার মধ্য দিয়ে বার্সা 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায়, এটা কিন্তু ছোটো কোনো বিষয় না। পুরো ফার্স্ট হাফেই বার্সা যে কোনো খুবই সাবলীল অবস্থায় খেলতে পারছে কিংবা নিজেদের ধারা দেখাতে পারছে, মেনটেন করতে পারছে, সেটা বলার কোনো আসলে ওইভাবে কোনো স্কোপ নাই। বরঞ্চ যখন সেকেন্ড হাফে আসছে একদম শুরুতে এসেই দুইটা গোল করার মধ্য দিয়ে একদম লেভেলে চলে আসে, তারপর একদম শেষের দিকে গিয়ে একটা গোল পেয়ে তিনটা হওয়ার মধ্য দিয়ে 3 পয়েন্টস পায়। তো বার্সা আসলে গত ম্যাচটাতে ফার্স্ট হাফটা যেভাবে শুরু করছিল ওইটা আসলে বার্সার কোনোভাবে কাজে দেয়নি এবং ওইটাকে খুব ভালোভাবে অ্যানালাইজ করতে পারছে এখানে যারা অ্যানালাইজিংয়ের কাজ করে, ওই টিম মেম্বার, তারা কিন্তু এখানে প্রশংসার দাবি রাখে এবং যেই সমস্যাগুলো আইডেন্টিফাই করা হয়েছে ওই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তাৎক্ষণিক সেকেন্ড হাফে সেটার কিন্তু ফল দেখা গেছে, অর্থাৎ সমস্যাগুলোর সমাধান খুব ভালোভাবেই সামনে উপস্থাপিত হয়েছিল। তো এই যে অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া কিংবা সমস্যাকে আইডেন্টিফাই করে তাৎক্ষণিক সেটার জন্য মানে ব্যবস্থা নেওয়া, এইটা কিন্তু আসলে ফুটবলে খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু সব দল যে তাৎক্ষণিকভাবে সফল হয়ে যায় সেটা বলার কিন্তু কোনো আসলে ওইভাবে মানে সম্ভব না। কারণ অনেকেই সমস্যা, অনেক অনেক দল আছে যারা সমস্যাই ধরতে পারে না, আবার অনেকেই আছে সমস্যা ধরতে পারলেও সেটাকে কিভাবে সমাধান করা যায় সেটা তাৎক্ষণিক আসলে ওইভাবে দেখার
কোনো কিছু থাকে না। গত ম্যাচে বার্সা কিন্তু এটা করে নাই, বরং সমস্যাকে চিহ্নিত করার মধ্য দিয়ে কিভাবে সেটা থেকে মানে বের হয়ে আসা যায় তাৎক্ষণিক সেই প্রতিক্রিয়া দেখাতে পারছিল। এবং এইটা অবশ্যই টিমের বর্তমান যেই মেন্টালিটিটা কিংবা কোনো একটা সমস্যার মধ্য দিয়ে গেলে ওই সমস্যা কিভাবে উতরিয়ে উঠা যায় এইটা মানে কাটিয়ে ওঠার যে মানসিকতা সেটা বার্সা খুব স্ট্রংলি গতকালকের ম্যাচটাতে শো করছে বলে আমি মনে করতেছি। হ্যান্সি ফ্লিক আসলে যেই ধরনের সাবস্টিটিউটের দিক থেকে ডিসিশনগুলো নেন আমার কাছে মনে হয় যে 75% ক্ষেত্রেই ওইগুলা মানে যুক্তিপূর্ণ হয়ে থাকে। গত ম্যাচটাতেও সেটা দেখা গেছে, অবশ্যই সেটা বলতেই হয়। গত ম্যাচটাতে আমরা দেখছি, যদিও কুন্দেকে নিয়ে আমার অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক ধরনের কথা আছে। আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলছিলাম যে কুন্দে আসলে কেন স্টার্টিংয়ে নাই, তো ওইটা বলতে গিয়ে আমার মানে এটাও বলা হয়ে গেছে বা আমি এটাও মানে মানে আন্দাজ করছি যে তাকে কি সেল করে দিবে কি না। মানে যেহেতু সে ফিট অবস্থায় আছে, তার গত ম্যাচটাতে আমরা দেখছি যে একই মানে গত সিজনে আমরা দেখছি যে একই তালে একই দ্বারায় কুন্দে সে খেলে যাইতেছে, তার কোনো মানে সে অবিরাম মানে ইঞ্জুরি ফ্রি থেকে অবিরাম ম্যাচগুলা মানে প্লে করতেছে, তার রোলটা সে প্লে করতেছে। কিন্তু এই সিজনে এসে ফার্স্ট ম্যাচটাকে তাকে স্টার্টিংয়ে পাই নাই, সেকেন্ড ম্যাচটাতেও সে স্টার্টিংয়ে নাই। এই জন্যই মনের মধ্যে মানে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে যে তাকে কি আসলে সেল করে দিবে কিনা। কিন্তু আমার কাছে মনে হয় এই ধরনের কোনো আসলে নিউজ কিংবা কোনো ধরনের রিপোর্ট আমি দেখি নাই, কোনো প্রকার কোনো আর্টিকেলও আমার চোখে আসলে ওইভাবে পড়ে নাই যে তাকে সেল করে দেওয়ার বিষয়ে কোনো জার্নালিস্ট বা কোনো রিপোর্টার কোনো কিছু রিপোর্ট করতেছে কিনা কিংবা লিখতেছে কিনা। তো আমার কাছে মনে হয় যে কোন দেখে আসলে সেল করে দেওয়ার বার্সার কোনো চিন্তা নাই, সে অবশ্যই বার্সাতেই থাকবে। কিন্তু তাকে কেন স্টার্টিংয়ে দেওয়া হচ্ছে না, সে কি মানে সে মানে সমস্যাটা আসলে কোন জায়গায়, এইটাই আসলে আমি ধরতে পারতেছি না। কিন্তু আমার কাছে মনে হয় এখন মনে হচ্ছে যে কুন্দেকে স্টার্টিংয়ে না দেওয়াটা বার্সার মানে হ্যান্সি ফ্লিকের কোচিং স্টাফদের এটা একটা প্ল্যানিংয়ের অংশ। তাকে স্টার্ট করানো হয় নাই, কিন্তু সে যখন বেঞ্চ থেকে আসছে এসে কিন্তু সে প্রপারলি তার রুলটা সে মানে হোল্ড করছে, বা সে যেইভাবে সচরাচর খেলে তাকে সেই উপায়েই দেখা গেছে। তো কোচিং স্টাফরা এখানে হয়তো তাকে নিয়ে ভিন্নভাবে কোনো চিন্তা করতে চাইছে, মানে ভিন্নভাবে বলতে সে তো একজন প্রপার রাইট ব্যাক, তার ওয়ার্ল্ড কাপে খেলার এক্সপিরিয়েন্স আছে, ন্যাশনাল টিমে সে মানে বড় বড় দলগুলার এগেনস্টে সে পার্টিসিপেট করছে। তাছাড়া গত সিজনে একটানা এই দলের সাথে খেলছে, তার যে মেন্টালিটির ব্যালেন্স কিংবা তার পারফরমেন্সের যেই মানে ব্যালেন্সটা সেটা তো খুবই মানে ভালো অবস্থায় আছে। সব দিক বিবেচনা করলে সেটা তো ওর এমনিতেই সামনে আসে। তো সেটাকে তো আসলে হাইড করার কিংবা সেটাকে নিয়ে আসলে পেঁচানোর কোনো সুযোগ আসলে নাই। তার সাইডটা কুন্দে এর জার্নি এটা একদম পানির মতোই পরিষ্কার। সে গত সিজনে বার্সার এই দলের সাথেই সে একদম মানে ধারাবাহিকভাবেই পারফর্ম করে গেছে, খেলে গেছে। তো তাকে এখন পরপর দুইটা ম্যাচে বেঞ্চে রাখাটা অবশ্যই সংশয়ের মনে সংশয়ের তৈরি করে, অনেক ধরনের কিউরিসিটির জন্ম দেয়, যেটা আমি তো এই জন্যই বললাম যে তাকে সেল করে দিবে কিনা। তো এখন মনে হচ্ছে যে তাকে সেল করে দেওয়ার আসলে ওই ধরনের কোনো প্ল্যানিং বার্সার নাই। তাকে হয়তো মানে পরিকল্পনার অংশ হিসাবেই তাকে বেঞ্চে রাখা হয়েছিল, এবং পরবর্তীতে যখন দেখা গেছে যে দলের প্রয়োজন তখনই তাকে আবার বেঞ্চ থেকে মাঠের মধ্যে পাঠানো হয়, এবং সে মাঠে এসে তার যে স্বাভাবিক খেলাটা আছে সেটাই সে খেলছে। তো সে আসার পরে গত ম্যাচটাতে আমরা দেখছি সে আসার পরে তার সাইডটা কিন্তু একদম মানে ভারসাম্যপূর্ণ একটা অবস্থায় চলে গেছিল। তার সাথে ওই যে রাইট সাইডে লামিনী ইয়ামাল আছে কিংবা আরও যে প্লেয়ারগুলো আছে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কী পরিমাণ জেনুইন, কী পরিমাণ স্ট্রং সেটা গত ম্যাচটাতে দেখা গেছে। তাছাড়া যদি আমরা গত সিজনের দিকেই তাকাই তাহলে দেখা যাবে যে আসলে মানে উদাহরণ দেওয়ার মতো জায়গার অভাব হবে না। তো তার ধারাবাহিকতা কিংবা তার যে রিদমটা এইটা আসলে ধরে রাখার জন্য আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফদের আলাদাভাবে ভাবনা শুরু করা দরকার। কারণ যে এখানে পারফেক্ট তাকে সেই মানে সেই জায়গাতেই কীভাবে একটু বেশি সময় রাখা যায় সেটা নিয়েই তো আর আসলে পরিকল্পনা সাজানোটা উচিত। তো কোচিং স্টাফরা সামনের ম্যাচে আমার মানে হ্যান্সি ফ্লিক কোচিং স্টাফ বারবার বলতে আসলে আমার কাছে মনে হয় যে হ্যান্সি ফ্লিক যথেষ্ট পরিমাণ একজন মানে ডিসকাস করার যে মেন্টালিটি থাকা মানুষ, ওই ধরনের একজন তিনি। তিনি কোচিং স্টাফদের কাছ থেকে মানে অ্যাডভাইস গ্রহণ করেন, ইনস্ট্রাকশন গ্রহণ করেন, ওইগুলা গ্রহণ করেই নিজের ভেতরে যে ভাবনা আছে ওইটার সাথে সংমিশ্রণ ঘটিয়েই
তারপরে সিদ্ধান্তের দিকে আগানোর চিন্তা ভাবনা করেন বলে আমার কাছে মনে হয়, এবং এটা দেখাও যায়। এই জন্য কোচিং স্টাফ বারবার এই কথাটা আসে। তবে মূল সিদ্ধান্ত তো আসলে হ্যান্সি ফ্লিকের কাছ থেকেই আসবে। তো সামনের ম্যাচটাতে কুন্দেকে অবশ্যই স্টার্টিংয়ে দেখতে চাই। সে তো কোনো ইনজুরি অবস্থা হতো নাই, তার তো কোনো সমস্যাই আমাদের চোখেই পড়তেছে না, তাহলে কেন সে বেঞ্চ থাকবে? একজন প্রপার রাইট ব্যাক ফিট অবস্থায় আছে, তারপরেও সে বেঞ্চে, এইটা আসলে মানে কতটুকু লজিক্যাল হয় এটা আমার মাথায় আসতেছে না। এই জন্যই কুন্দেকে নিয়ে এত পরিমাণ কথা বলা। তো আমার কাছে মনে হয় যে সামনের ম্যাচটাতে তাকে স্টার্টিংয়ে দেখা যাওয়ার সম্ভাবনা এমনিতেই তৈরি হবে। গত দুইটা ম্যাচের দিকে তাকালে দেখা যায় যে সে না থাকায় তার সাইডটা যে খুবই প্রপারলি রান করছে সেটা বলার ওইভাবে কোনো সুযোগ থাকে না। তো সে আসার পরে ওই জায়গাটা প্রাণ ফিরে পায়, ওইটা মানে বলতেই হয়। তো কুন্দেকে নিয়ে আমার কাছে মনে হয় যে হ্যান্সি ফ্লিকের মানে স্থির ভাবনার প্রয়োজন আছে। সে যাতে তার জায়গাটা সাবলীলভাবে সে দেখতে পারে, ওই দিকে মনোযোগ দেওয়া উচিত। এবং আমরা দেখছি গত ম্যাচটাতে এরিক গার্সিয়াকে দিয়ে রাইট ব্যাকটা সামলানোর যে অসম্ভব একটা চিন্তা, সেইটা করা হচ্ছে, কিন্তু সেইটার যে কোনো মার্জিত ফল আসছে সেইটা বলার কোনো সুযোগ নাই। কারণ লেভান্তে যে ফার্স্ট গোলটা পাইছে ওইটার ক্রসটা কোথা থেকে আসছিল? ওই যে প্লেয়ারটা ক্রস করলো, কিংবা ওই যে প্লেয়ারটা তার জায়গাটা মানে তার প্লেয়ারটা যে জায়গায় ছিল, তার যে প্লেসটা আছে ওইটা ব্যবহার করে যে ক্রসটা করলো, ওই স্পটটা কোথায়? ওই স্পটটা ওই গার্সিয়ার স্পট ছিল। তাহলে গার্সিয়া তো ওকে মানে সামাল দিতে পারে নাই, ওকে তো আটকাতে পারে নাই, কিংবা ওকে তো ট্যাকল করে মানে টেকনিক্যালি ট্যাকল করে তো ওকে মানে সরিয়ে দিতে পারে নাই, বলটা সরাতে পারে নাই। ওই জায়গা দিয়েই তো এটা একটা হয়েছে। তো এটা দেখেই খুব ভালোভাবে আন্দাজ করা সম্ভব হয় যে আসলে এরিক গার্সিয়াকে দিয়ে আর যাই হোক রাইট ব্যাক সামলানো কোনোভাবেই সম্ভব হবে না। কুন্দে আসার পরে এই ধরনের কোনো কিছু দেখা গেছে? কোনো কিছুই দেখা যায় নাই। আমি এটা বলতেছি না যে কুন্দে থাকলেই রাইট ব্যাকটা একদম সেফ, 100% সেফ কোনো প্লেয়ারই কোনো পজিশনকে কোনো সময়ই দিতে পারবে না। এটা হচ্ছে চরম সত্য একটা কথা। আর এরিক গার্সিয়া তো পারবেই না, কারণ এরিক গার্সিয়া কোনো প্রপার রাইট ব্যাকও না। সে কোনো একই থালে বা একই ধারায় কোনো দিনই ওই পজিশনটা হোল্ড করে নাই। অতএব তার যে এক্সপেরিয়েন্স আর কুন্দের যে এক্সপেরিয়েন্স, দুইটার আকাশ আর পাতালের পার্থক্য। এটা মানে কোচিং স্টাফরা খুব ভালোভাবেই জানে, ফ্যানরা তো অবশ্যই আন্দাজ করতে পারতেছে, কোচিং স্টাফরা আরও বেশি পরিমাণ, ওইটা তো আর তাদের জানারই কথা। তো এরিক গার্সিয়াকে দিয়ে ওইটা হবে না, ওইখানে কুন্দেকেই সেট করতে হবে। কুন্দে যদি কোনো কারণে সে ইনজুর্ড হয়ে যায় কিংবা কোনো সমস্যা দেখা দেয়, তখনই তার জায়গাতে মানে তার জায়গাকে যাতে মানে তার অনুপস্থিতিতে যাকে অন্য একজনকে নিয়ে আসতে হয়, সেই জন্য এরিক গার্সিয়াকে হয়তো রেডি করা যেতে পারে, বা তাকে নিয়ে ওইটা মানে থিঙ্ক করা যেতে পারে। তো ওইটা একটা বিষয় হবে আর কি। লেভানডস্কিকে আমরা স্টার্টিংয়ে দেখি নাই গত ম্যাচটাতে, বেঞ্চ থেকে আসছিল, বেঞ্চ থেকে এসে সে করছে। তো নেক্সট ম্যাচটাতেও হয়তো স্টার্টিংয়ে না দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে বা নাও থাকতে পারে। কারণ হচ্ছে রাশফোর্ডকে নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফরা তথা হ্যান্সি ফ্লিক খুবই শক্তভাবে ভাবতেছেন। আমরা দেখছি গত ম্যাচটাতে লেভান্তের এগেনস্টে রাশফোর্ড যে খুবই ফ্রুটফুল অবস্থায় ছিল সেটা বলার আসলে সুযোগ নাই। তবে মানে এক হাফ দেখে কিংবা দুইটা ম্যাচ দেখে রাশফোর্ডকে আসলে কোনো জাস্টিফিকেশন দিতে চাই না, বা কোনো ধরনের এত বেশি পরিমাণ কোনো স্ট্রং কমেন্ট করতে চাই না। সামনে আরও ম্যাচ আছে, 2টা 4টা বা আরও 5টা ম্যাচ যাওয়ার পরেই আসলে রাশফোর্ডের বর্তমান মানে কন্ডিশনটা বা সিচুয়েশনটা টিমের সাথে কী রকম সেইটা আসলে মানে একটু আন্দাজ করা সম্ভব হবে বলে আমি মনে করতেছি। রাশফোর্ডের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে টিম বর্তমানে আসলে কিভাবে চিন্তা করতেছে, কোচিং স্টাফরা তাকে কিভাবে চাইতেছে। সে যে সামনের মানে ফ্রন্ট লাইনের একজন প্লেয়ার, সে ফ্রন্ট লাইনে বার্সাতে কিভাবে থাকবে? সে আগে যেখানে ছিল সেটা তো ছিলই, সে আগে যেখানে ছিল ওইখান থেকে সে অভিজ্ঞতা নিয়ে আসছে, সেটা তো আসলে ঠিক আছে। তো ওই অভিজ্ঞতাকে কিভাবে প্রপারলি ব্যবহার করে, বার্সা যেভাবে চিন্তা করতেছে, কোচিং স্টাফরা কিভাবে চিন্তা করতেছে, ওই অনুযায়ী যদি সে থাকতে পারে তাহলে তার গেম টাইমটা এমনিতেই বাড়বে বলে আমার কাছে মনে হয়। আর সে যেহেতু নতুন আসছে, তার এমনিতেই তাকে অন্ততপক্ষে 5 থেকে 6টা ম্যাচে মানে তাকে মানে রাখা, তাকে মানে খেলানোটা এমনিতেই উচিত। কারণ সে নতুন আসছে, এখন তো 2 ম্যাচ আর 3 ম্যাচ দিয়ে কোনোভাবেই তাকে কোনো কিছু বলা বা কোনো একটা
তার তার ব্যাপারে কোনো একটা সিদ্ধান্তে যাওয়া কিংবা তাকে গেম টাইম এভাবে দেওয়া হোক ওইভাবে দেওয়া হোক ওই ধরনের কথা বলা আসলে কোনোভাবেই মানে মানে সুন্দর বিষয় হবে বলে আমি মনে করতেছি না। তাকে অ্যাটলিস্ট 5 থেকে 6টা ম্যাচে মানে দেখতে চাই, এক হাফ করে হলেও সে যাতে মাঠের মধ্যে থাকে। তখনই বোঝা যাবে যে আসলে সে 7 নাম্বার ম্যাচ 8 নাম্বার ম্যাচে গিয়ে তখন তো যখন একটা মানে সিজনের যখন 6টা ম্যাচই শেষ হয়ে যায়, প্রথম 6টা ম্যাচ, তার মানে তো সিজন শুরুও হয়ে গেল। এখন মাত্র 2টা ম্যাচ শেষ হয়েছে, সিজনটা আস্তে আস্তে শুরু হচ্ছে। তো যদি 6টা ম্যাচ শেষ হয়ে যায়, 5টা ম্যাচ শেষ হয়, তখনই মানে বলা যাবে যে আসলে সিজনটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তখন মানে আন্দাজ করা সম্ভব হবে যে 7 নাম্বার ম্যাচ 8 নাম্বার ম্যাচে আসলে রাশফোর্ডকে কীভাবে পাওয়া যাওয়ার সম্ভাবনা তৈরি হইতেছে বা হবে। তো ওই ধরনের আন্দাজ করতে হলে অ্যাটলিস্ট আরও 4 থেকে 5টা ম্যাচ তাকে মাঠের মধ্যে রাখা, তাকে দেখতে পাওয়া দরকার হবে বলে আমি মনে করতেছি। বার্সার টিম বন্ডিং যেইভাবে আছে, গত সিজনে যেইভাবে ছিল, এইভাবে একদম শুরু থেকেই যদি ওইটার দেখা পাওয়া যায়, তাহলে সিজনের মিডল অবস্থায় গিয়ে দেখা যাবে যে বার্সার কনফিডেন্স এমনিতেই বুস্ট হইতেছে। তখন গিয়ে আর এক্সট্রা কোনো প্রেশার নেওয়া লাগবে না যে পয়েন্ট বের করে নিতে হবে, এই করতে হবে সেই করতে হবে। যদি শুরুতেই যথাযথভাবে পয়েন্টগুলো বের করে নেওয়া যায়, তাহলে মিডলে গিয়ে যদি একটু ডাউন অবস্থাও থাকে, তখন প্লেয়ার্সগুলা এমনিতেই মানে মোটিভেশন পাবে যে যথেষ্ট পরিমাণ পয়েন্টস বাকেটে আছে। ওইগুলা তাদেরকে অনেক বেশি পরিমাণ মানে উৎসাহিত করবে যদি একটু ডাউন অবস্থা তখন দেখা যায়। তো আমার কাছে মনে হয় যে শুরুর দিকটাতেই একদম খুব বেশি পরিমাণ কনসেন্ট্রেশন রেখেই পয়েন্টগুলো কীভাবে স্টোর করা যায় ওই দিকে মনোযোগী হওয়াটা দরকার। আর এটা তো বার্সা প্লেয়াররা করতেছে, গত ম্যাচটাই তার অনেক বড় এক্সাম্পল। কারণ হচ্ছে 2টা গুলে গুলে মানে গোল কনসিড করার পরেও 2টা দিয়ে লেভেল করে একদম শেষের দিকে গিয়ে আরেকটা দিয়ে কামব্যাক করার পর দেখা যায় যে আসলে জেতার প্রতি দলের এবং মানে দলের কতটুকু কী পরিমাণ মানসিকতা কাজ করতেছে। তো সামনের ম্যাচটাতে বার্সা অনেক রিল্যাক্স মুডে মাঠে নামতে পারবে বলে আমি মনে করতেছি। কারণ 2টা ম্যাচে যতটুকু পয়েন্ট পাওয়া, যতটুকু পয়েন্ট নেওয়া যায় তার সবটাই করতে পারছে। তো সামনের ম্যাচটাতে দেখা যাবে যে আসলে বার্সা কী পরিমাণ শান্ত অবস্থায় মাঠে নামতেছে না নামতেছে। আমার কাছে মনে হয় যে প্লেয়াররা এমনিতেই সলিড অবস্থায় মাঠে নামবে। আর ওই ম্যাচটাতে আসলে এরিক এরিক গার্সিয়াকে নিয়ে কিভাবে কোচিং স্টাফরা চিন্তা করে না করে, সেটাও একটা দেখার বিষয় হবে বলে আমি মনে করতেছি। কুন্দে যদি ফিট থাকে, কুন্দে কিনে যদি কোনো সমস্যা না থাকে, তাকে অবশ্যই স্টার্টিংয়ে প্রেফার করা দরকার। এটা চোখ বন্ধ করেই মানে বলা যায়। ফেরান গত ম্যাচটাতে একটা সহজ চান্স মিস করছে, ওইটা নিয়ে অনেক কথাই বলছি, কিন্তু এই ধরনের মিস আসলে আসলে বার্সা মানে দলের জন্য কোনোভাবে ভালো কিছু বয়ে আনবে বলে আমি মনে করতেছি না। সে যেই সময়ে এই চান্সটা পাইছে, তখন বার্সা এক গোল কনসিড করছে, অপোনেন্ট এক গোলের লিডে আছে। ওইটা যদি সে ফেরত দিয়ে দিতে পারতো, তখন একদম লেভেল হয়ে যায়। বার্সা তখনই কনফিডেন্স পেয়ে যাইতো যদি সে ওইটা মানে গোলে কনভার্ট করতে পারতো। কিন্তু সে ব্যর্থ হওয়ার কারণে বার্সার কনফিডেন্স আরও ডাউন হয়েছে। এর ফলে কি হইলো, এর ফলে আরেকটা গোল কনসিড করে বসলো। তো একটা প্লেয়ারের যখন সুযোগ আসে গোল করার, তাও ফেরান যেইভাবে সুযোগ পাইছে, ওই ধরনের সুযোগ, ওইটা যখন মিস হয়ে যায়, তখন ওই প্লেয়ার যেমন মানসিকতার দিক থেকে মানে মানে ডাউন হয়ে যায়, ঠিক তেমনই টিমের মেন্টালিটিটাও মানে ফল করে। সেটা তো আসলে দেখাই গেছে। ফার্স্ট হাফে অনেক কিছুই হয়েছে, বার্সা যেমন বিগ চান্স পাইছে, ঠিক তেমনি কনসিডও করছে। তো ওইগুলাকে মানে কাভার করে সেকেন্ড হাফে ফিরে আসাটা অবশ্যই ভাবা পাওয়ার দাবি রাখে বলে আমি মনে করতেছি। তো বার্সার মানে কামব্যাকটা অনেক বেশি পরিমাণ যে স্ট্রং মেন্টালিটিতে বার্সা আছে, সেইটারই একটা উদাহরণ হিসাবেই এখন আসতেছে। আর সামনের ম্যাচটাতে যাতে বার্সা একদম ফ্রেশ অবস্থায় মাঠে নামতে পারে, সেই জন্য ইতিমধ্যেই তারা মানে প্রস্তুতি গ্রহণ করে দিছে। ট্রেনিংয়ে খুবই হাস্যোজ্জ্বলভাবে সবাইকে দেখা যাইতেছে, একদম কোচ হ্যান্সি ফ্লিক থেকে নিয়ে দলের সব কয়টা প্লেয়ারকেই দেখা যাইতেছে যে খুবই তারা স্মাইলি অবস্থায় আছে। তো এটা অবশ্যই দলের ভেতরকার অবস্থার একটা চিত্র, একটা নিদর্শন হিসাবেই সামনে আসতেছে, সেটা অবশ্যই বলাই যায়। তো
যদি হাসিখুশি অবস্থায় টিম থাকে, প্লেয়াররা যদি মানসিকতার দিক থেকে অনেক বেশি পরিমাণ ইতিবাচক থাকে, তাহলে পারফরমেন্সে দেখা যায় যে পজিটিভ ইম্প্যাক্টটা এমনিতেই আসতে 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 থাকে। আর আরেকটা বিষয় হয়ে দাঁড়ায় তখন, যখন দেখা যায় যে সহজ কোনো চান্স মিস হওয়ার উপক্রম তৈরি হইতেছে, তখন কিন্তু অটোমেটিক্যালি ওই সময়েই মানে মেন্টালিটিটা ডিক্রিজ হয়ে যায়। তো সেটা দেখাই গেছে, সব কিছুর ভেতর দিয়েই বার্সা ইতিমধ্যেই যাইতেছে। সামনের ম্যাচটাতে আসলেই দেখা যাবে যে বার্সা লাস্ট ম্যাচ থেকে পাওয়া যে মোটিভেশনটা, লাস্ট ম্যাচ থেকে পাওয়া যে মেন্টালিটিটা, ওইটার প্রয়োগ কতটুকু সফলভাবে ঘটাইতে পারতেছে। আমার কাছে মনে হয় যে প্লেয়াররা খুবই দুর্দান্ত, মনের দিক থেকে খুবই দুর্দান্ত অবস্থায় আছে। তো ওইটাকে ব্যবহার করে বার্সা নেক্সট ম্যাচটাতেও ভালো ফর্ম নিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি করবে।